নাই বলছে যে জরুরি অবস্থা বা 111-এর সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নাহিদ ইসলামের মধ্যে যে বিতর্কের ঝড় উঠেছে, আজকের জাতীয় পত্রিকাগুলো থেকে আমরা যে নিউজটা পেলাম, সেই নিউজ থেকে আমরা অনেকটাই হতভম্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে বাংলাদেশ 1-11-র মতন নতুন কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের মতো তো চাঁদাবাজি করতেছে না, আপনাদের মতো তো কারোর জমি দখল করতেছে না, নদী নালা খালবিল টেম্পু বাস স্ট্যান্ড দখল করতেছে না, মামলা বাণিজ্য করতেছে না, ব্যবসা করতেছে। তো ব্যবসা করা তো অবৈধ না, তারা বৈধ কাজ করতেছে, তাই না? ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে সমন্বয়ক, উপদেষ্টা এবং বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে নানান রকম আলোচনা চলছে পর্দার অন্তরালে। হচ্ছেটা কি? কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য নিয়ে এবং তার প্রেক্ষিতে আমাদের সরকারের উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলামের যে পাল্টা বক্তব্য, তা নিয়ে মোটামুটি কিন্তু এখন এবং এই বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না। সম্প্রতি বিবিসির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে খুবই তোলপাড় চলতেছে এবং এটা নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যারা কিছু আছে এখন সরকারের উপদেষ্টাদের সঙ্গে একটা পাল্টা বাদানুবাদ বা। আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে একই বিস্ফোরক মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নাই বলছে যে জরুরি অবস্থা বা 111-এর সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস। গত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখা ভালো, ওদের ড্যাডি বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো। আল্লাহ বাঁচাইছে, তৈজসপত্র যদি জায়গা মতো পড়লো হয়নি, তাহলে আরো কয়টা আজ 10 জন্মাইল হয়নি, দুটাই জান কালা কালা করে দিছে। আরো কয়টা থাকলে কি হইলো নি আল্লাহ জানে। আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়, তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল, তাহলে হইতেছেটা কি? কদিন আগে না দাদা কইলেন যে 75-এর সাথে মিল আছে, ছাত্ররা কোণঠাসা হইয়া যাইতে পারে। ছাত্ররা কিঞ্চিত কোণঠাসা হয়েছে, কথা সত্য, কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি, তার আগে একটা জিনিস বলেনি, সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে, মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া। তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা, ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইরেন না, সেই কথাটাই বলছি। তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে। যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান, এটা হইতেছে ওই ভিডিওর বার্তা। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 75-এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে, তবে আর্মিতে একটা বড় তফাৎ আছে, বিশাল বড় তফাৎ 75-এর সাথে। 75-এ আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল, আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল। আর 24-এ আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল। তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে, আর্মির ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিচ্ছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে। আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করে ওই জায়গায় স্নাইপার পাঠিয়েছে, এলাকা ব্লক রেড দিয়ে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি। আমরা তো ভুলি নাই, তাই না? এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে, সেটা হইতেছে 5ই আগস্ট সকালে। এই যে হাসিনার আগ্রাসনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা, এটাকেই বলে বিপ্লবী রূপান্তর। আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটেছে। এই আর্মি হাসিনার আর্মি না, এই আর্মি জনগণের আর্মি, জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী, এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না, আপনারা যারা 5ই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষ হইয়া হাসিনার পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে। আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে। আর্মি হাসিনার শাসন, হাসিনার ছায়া থেকে বাইরে হয়ে আসছে। এটাই রূপান্তর। তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে। এইটার প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না। 111-এর সময় তো কু করেছিল 10-12 জন নাকি শুনেছি। তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। কু হইলে ভালো হবে। কেন ভালো হবে আজের দিকে এখন কোনো কু হইলে সেটা ভারতীয় মদতে হয়েছে বলে জনমানুষের ধারণা যাবে। আর তাহলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশের ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেগুলো সমাপ্ত হবে, যেমন সুপুনাই হয়ে যাবে।
ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে, সায়নাট উদিসি বন্ধ করে দেওয়া হবে, ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার উনি কিছু বলছি আমি বলি নাই, খালেদ মোশাররফের খুব 3 দিন টিকেছিল, এই খুব 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। 2 না পাল্টাইছে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনহা আনছে, সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দাই দেবে তেল ছাড়া, যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে। আমাদের কাজ ফ্যাসিবাদের দোসরদের দাবরানির উপরে রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো, কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না, কিন্তু অনেক কাজ পিছনে হয়ে গেছে। এইগুলা বেকুব কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগারদের উপরে কি নাইমে আসতেছে, এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে। আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে, আপনাদের বলি ভালো হইয়া যা, অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছে। আমরা দয়া কইরা, একদম দয়া কইরা, মায়া কইরা প্রাপ্যটা দেইনি, ফাল পাইরেন না। আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করে, মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আর কখনো করবে না। তাইলে এদের তরপানি করবে। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি, চলিচ্ছে, ওইটায় হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ, নাম ধরে ধরে সার্চ করা যাবে, বাংলা এবং ইংরেজিতে, বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম, এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে, সবার। কাজটা বড়, টাইম লাগবে, ফান্ড লাগবে। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে, এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইট। এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল, সেটা আলাপ করি, আসে গুরুত্বপূর্ণ বিষয়। পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না, আমি শুধু তাই বলিনি, তার সাথে ভালো শিক্ষক পাঠাতে হবে, ভালো ডাক্তার পাঠাতে হবে, ভালো সামাজিক কর্মী পাঠাতে হবে। ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে, পাহাড়ি পথে চলাচল করে, কঠিন পরিশ্রমের জীবন, এই জন্য শরীরে এনার্জি বেশি, মেদ কম। এছাড়া এরা সব অর্গানিক খাবার খায়, ভালো খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়, শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটা একটা কারণ। তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে। আপনি বিকেএসপি করেন কয়েকটা, আমি বাজি ধরতে রাজি আছি, ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে 10 বছরের মধ্যে। পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে, উৎসাহ নিয়ে। তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই জিতুক, সোনা রূপা ব্রোঞ্জ যেটাই জিতুক, সেটাই তো প্রথম হবে বাংলাদেশে, তাই না? ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে। আপনার কোনো পরিশ্রম নাই, বুঝানোর দরকার নাই, সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই। খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক। বিশাল কাজ হয়ে যাবে। আরে ভাই, রাজনীতি তো আছে, কিন্তু আপনার আগ্রহ, উৎসাহ, মোটিভেশনের একটা জায়গা লাগবে তো, যেটা নিয়ে আপনি আনন্দিত হবে, যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নাহিদ ইসলামের মধ্যে যে বিতর্কের ঝড় উঠেছে, আজকের জাতীয় পত্রিকাগুলো থেকে আমরা যে নিউজটা পেলাম, সেই নিউজ থেকে আমরা অনেকটাই হতভম্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে বাংলাদেশ 1-11 মতন নতুন কিছু ঘটতে যাচ্ছে এরকম আশঙ্কা করা বিবিসি বাংলার সাথে ওনার সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন, সেটা অনেকটাই আমরা আহত হয়েছি। কারণ এই দেশটাকে স্বাধীন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেরকম সেরকম নাহিদ ইসলাম সহ তরুণ সমাজ এই দেশটাকে স্বাধীন করেছেন আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলে যদি আমরা এখন ছাত্রদের বিরুদ্ধে কথা বলি, আন্দোলনের অংশীদারদের বিরুদ্ধে কথা বলি, এবং আমরা যদি এমন কথা বলি যেটা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চিন্তার ভিতরে নাই, তাকে যদি আমরা অ্যাটাক করি, সেই অ্যাটাকের রিয়াকশনটা কি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস সাহেব যে খুবই ঠান্ডা মাথার একটি ব্যক্তি, যেই নাকি চাইলে বিএনপিকে আগামী 10 বছরের জন্য বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দাঁড়াতে পারবে কিনা এটা কঠিন হয়ে যাবে যদি না ডক্টর মোহাম্মদ ইউনূস চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যত ঠান্ডা মাথার মানুষ, ততটা কিন্তু কঠিন মানুষ। ওনাকে চিনতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, কারণ ওনার বেশিরভাগ সময় দেশের বাইরে কেটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এইভাবে খোঁচা দেওয়া, রাগান্বিত করানো, অথবা ওনার সম্পর্কে বাজে চিন্তা, বাজে মন্তব্য, বাজে কথা উস্কিয়ে দেওয়া, ভারতের
ভাষাটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যবহার করে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণে বিএনপির বড় মাপের ক্ষতি হতে পারে বলে আমি মনে করছি। কারণ নাহিদ ইসলাম কিন্তু করোনা জবাব দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, বলেছেন যে যখন স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল বারবার আমাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলেছিলেন, বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার আহ্বান করেছিলেন, আমরা ক্যান্টনমেন্টে যাইনি। পরবর্তীতে আমরা বঙ্গভবনে গিয়ে ভাগ বিতণ্ডা করে তর্ক বিতর্ক করে এই ইউনূস সাহেবকে এনেছি এবং সরকার গঠন করেছি। আমরা সরকারে যেতে চাই নাই, আমরা বলেছিলাম ঐক্যবদ্ধভাবে সকল দলের মতানৈক্যতে সকল দলের প্রতিনিধি দিয়ে যাতে করে জাতীয় সরকার তৈরি করা হয়। কিন্তু সেদিন নাকি বিএনপি জাতীয় সরকার করতে দেন নাই। যদি 5 তারিখে বিএনপি জাতীয় সরকার করতে না দিয়ে থাকেন, আর এই কথা যেহেতু নাহিদ ইসলাম আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এই কথা তো আর গোপন থাকলো না। এতদিন পর্যন্ত নাহিদ ইসলাম বা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এভাবে বলা হয় নাই যে বিএনপি 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকার গঠনে বাধা দিয়েছেন, কিন্তু এই কথাটা আজকে পরিষ্কার করলেন জাতীয় সরকার গঠনে বিএনপি বাধা দিয়েছেন। এখন বিএনপি বলছে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হবে, কিন্তু তখন জাতীয় সরকার গঠন করলে আজকে যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে সমস্যা পড়ছি, সেই সমস্যাগুলো হয়তোবা আমাদের হতো না। প্রত্যেকটা দল থেকে, দলের পূর্বের হিস্টোরি থেকে বিএনপি সবচেয়ে বেশি উপদেষ্টা পাইতেন, এরপরে হয়তো জামাত পেতেন, এরপরে অন্যান্য যে দলগুলো রাজপথে ছিল তারা পেতেন। ছাত্ররা তো আসতেই চান নাই। পরবর্তীতে যখন জাতীয় সরকার হয় নাই, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 2 জন ছাত্রকে টেনে নিয়ে গেলেন তার পরিষদের ভিতরে। প্রিয় দর্শক, সেই কারণে ইউনূস সাহেবকে আমরা কি দোষ দেব? ইউনূস সাহেব তো আসতে চান নাই, ওনাকে আনা হয়েছে ফ্রান্স থেকে। আর আমরা নিজেরা 4 দিন বাংলাদেশে সরকার ছাড়া ছিলেন। এই 4 দিনে কি কোনো খুন খারাপি হয়েছিল? কারো বাড়ি ঘর দখল হয়েছিল? হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছিল? হিন্দু নারীদের প্রতি কোনো নির্যাতন হয়েছিল? কোনো কিছুই হয় নাই। 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট রাতে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে 4 দিন বাংলাদেশ সরকারবিহীন চলেছে। জনগণ একে অপরের সাথে সীসাতলা প্রাচীরের মতো শক্তভাবে অবস্থানে ছিলেন বলে কেউ এর ভিতরে ঢুকতে পারে নাই। কোনো শয়তান আর বানর ভিতরে ঢোকার সুযোগ পান নাই। তো বিএনপি যদি সেদিন জাতীয় সরকার তৈরি করতেন, তাহলে সেই জাতীয় সরকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেও থাকতেন, অথবা ওনার মনোনীত ওনার দল থেকে সম্মানিত 5 জন 6 জনকে দিতেন। তাহলে আমরা একটা জাতীয় সরকার পেতাম এবং দেশের উন্নয়ন, দেশের ভাবধারা, এই জাতীয় সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আনা প্রয়োজন হলে আনতেন, আনা প্রয়োজন না হলে না আনতেন। ছাত্ররা থাকার প্রয়োজনতেই মনে করতেন না বলে আজকে নাহিদ ইসলাম বলেছেন। তাই প্রিয় দর্শক, এই ছাত্রদের সাথে আমি চাই না কন্ট্রাডিকশনে যান। আমি যেই দলটাকে ভালোবাসি, এই বিএনপিকে ভালোবেসে, বিএনপি জামাতকে ভালোবেসে, আমরা কিন্তু বিএনপি জামাতের পক্ষে গত কয়েক বছর যাবৎ নিজের সময় দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে যতটুকু সম্ভব আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতের পক্ষে কথা বলেছি, কাজ করেছি। তো আজকে আমরা কন্ট্রাডিকশনে কেন যাচ্ছি? ছাত্রদের সাথে নাহিদ ইসলাম কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ করতে হয়েছে এবং ছাত্রদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দল গঠন করা নিয়ে, মন্তব্য করা নিয়ে, এই কন্ট্রাডিকশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন সিনিয়র রাজনীতিবিদ, বিএনপির কাণ্ডারি, বিএনপির বর্তমান সবচেয়ে সিনিয়র ব্যক্তি বাংলাদেশে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসায় আছেন, তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই সবচেয়ে সিনিয়র ব্যক্তি বিএনপির জন্য বাংলাদেশে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই এবং বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে নানান রকম আলোচনা চলছে পর্দার অন্তরালে। আসলে হচ্ছেটা কি? কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কেন ছাত্রদের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো? কেন বিএনপির বিরুদ্ধে এবার ছাত্ররা মুখ খুলল? নেপথ্যে জামায়াত কি ভাবছে? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। যদি আপনারা শুনতে এবং দেখতে পান ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করে জানান। আমি আজকে সর্বাধিক আপনাদের কমেন্টগুলো পড়ছি এবং সেই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে। একজন লিখেছেন বিএনপি তখনই জনপ্রিয় হবে যখন বর্তমানে যে বড় বড় রাজনৈতিক নেতারা আছে তাদেরকে তারেক রহমান সরিয়ে দেবে। রিয়াদ। দর্শক, আরেকজন লিখেছেন নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, তবে এই সাপের বিষ নামানোর ঝাড়ু আর ওঝা দুটাই দেশবাসী রয়েছে। জানি না যারা কমেন্ট করছেন তারা কি বুঝে করছেন, যাক কমেন্ট করার অধিকার রয়েছে আপনাদের, সেটুকু দেশের নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য করতে পারে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিতে একটি ইন্টারভিউ দিয়েছে। তার সেই ইন্টারভিউতে তিনি যে বিষয়টি বোঝাবার চেষ্টা করেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না হলে তাদের আন্ডারে তারা নির্বাচনে যাবেন না বা সুষ্ঠু নির্বাচন হবে না। আমি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যটিকে স্বাগত জানাই, কারণ প্রতিটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে নিরপেক্ষভাবে
নির্বাচনে অংশ নেয়। আমি এটার সাথে ছাত্রদের উত্তপ্ত হওয়ার কোনো কারণ দেখছি না। তবে তিনি যে কথাটি বললেন মির্জা ফখরুল, যে ছাত্র উপদেষ্টাদের পদ থেকে সরে গিয়ে এই নির্বাচন হতে হবে, অর্থাৎ যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করবে, তাই 3 জন যে উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে সরে নির্বাচন করতে হবে, এই দাবিটি তুলেছে। সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও আসে, বিগত 3টি নির্বাচন শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট এবং কি বলবো আওয়ামী লীগের মতো এত অস্বচ্ছ রাজনৈতিক দলের আন্ডারে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছে। বিএনপি আমাদের যে ছাত্ররা এখনো দল গঠনই করেনি বা যারা আমাদেরকে মুক্তি দিতে এসেছে, রক্ত ঝরিয়েছে, তাদের মানতে এত কষ্ট কেন? এটা বিএনপির হীনমন্যতাকে প্রমাণ করে। বিএনপি না, মির্জা ফখরুলের। এটা বিএনপির বক্তব্য, এটা ফখরুলের বক্তব্য বলে আমি মনে করছি। নাম্বার 2, 5 তারিখের পর আর 5 তারিখের আগে মির্জা ফখরুলের দুটো চরিত্র আমরা দেখলাম। 5 আগস্টের আগে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় যদি কোনো ব্যক্তি থাকে, তাদের 3 থেকে 4 জনের মধ্যে মির্জা ফখরুল একজন ছিলেন। তিনি বিএনপিটাকে দুটো পর্দার অন্তরালে আর পর্দার সামনে যদি বিশ্লেষণ করে দুটো, যে বিএনপির জন্য তিনি বহুত মামলা ঘাড়ে নিয়েছেন। আবার এটাও সত্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হওয়ার পর এই দল কিছু পায়নি। না হাসিনার পতন ঘটেছে, না সুষ্ঠু নির্বাচন। এক কথায় বিএনপির উল্লেখযোগ্য গত 15-16 বছরে কোনো বড় রাজনৈতিক বিজয় আমরা দেখিনি। আবার দেখেছি তিনি খুব সাদামাটা মানুষ, তার কাছে সবাই যেতে পারে, ভালো মন্দ মিশিয়ে মির্জা ফখরুল। কিন্তু একটা বিষয় আমরা নতুন করে দেখলাম, 5 তারিখের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনপ্রিয়তা একেবারে ফাঁকার দিকে চলে যাচ্ছে। কারণ কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটার পর একটা বক্তব্য দিচ্ছেন আর বিতর্ক সৃষ্টি হচ্ছে। এটার কারণটি খুঁজতে হবে। এটা কি বিএনপির বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের বক্তব্য? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে বড় যে বিতর্ক সৃষ্টি করেছে সেটা হলো আওয়ামী লীগ ইস্যুতে। কি সেটা? যে তারা প্রথমেই আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তাকে না সরানোর ব্যাপারে মত দিয়েছে। অথচ বিগত আন্দোলন সংগ্রামে এই চুপ্পুকে নিয়ে বিএনপি ব্যাপক সরব ছিল। তাকে প্রেসিডেন্ট করার পর সর্বাধিক সমালোচনায় বিএনপি করেছে, কিন্তু তাকে সরাবার ক্ষেত্রে হঠাৎ করে বিএনপি ছাত্রদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। 2013-14 সালের দিকে বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন তারা সরকারে আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলবে। অথচ ছাত্ররা ক্ষমতায় আসেনি। ছাত্ররা যখন এই রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার, ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি, গুজবের মাধ্যমেই কেটেছে গত 16টি বছর আওয়ামী লীগের। মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ। তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে। গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন, কমপক্ষে 50টার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ। একদিন 0 পয়েন্টে আসে, একদিন চট করে চলে আসে, একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে, একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায়, সেনাবাহিনী প্রধান পালিয়ে যায়, সেনাপ্রধান দায়িত্ব নিয়ে নিবে, কু হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা পালাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদেশে তারা বাড়ি করছে, পাসপোর্ট করছে, রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব। সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে, কু হচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে, ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে, উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে। কি পেলেন সকালবেলা? এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা শরম নাই, এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের শরমও করে না। ওদের যে পেজ, ওদের যে ফলোয়ার, ওদের যারা লোক, তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে। আজকে সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি, তিনি হচ্ছেন আরাফাত। এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন, যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন, কিন্তু কাটচোর করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে, যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন। সেই আরাফাত আজকে বলছে, গুজববাজ আরাফাত, যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। বলে কে? চোর, টাউট, গুন্ডা, খুনি আরাফাত। এই যে টাউট, এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে। ওরে আরাফাত,
তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস তোমাকে আমি বলছি, ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে, যে বেশি কম ভোট পাবে একটু কম পাবে সে বিরোধিতা হবে, ওদেরকে বিচার করতে হবে, জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে। ওরে মামু বাড়ির আবদার, খুনির ঘরের খুনি, তোর আবার নিরাপত্তা, তোর আবার ভোট, তোর আবার নির্বাচন, তুই কোত্থেকে সাহস পেয়েছিস? তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাচ্ছে। উনি এই দেশগুলির উদাহরণ টেনেছেন এই কারণে যে এই দেশগুলো হয় না বলে এগুলো ভালো, তাই না? এই দেশগুলো ভালো দেশ, তাহলে এই দেশগুলোতে আবার চোর চুরি করলে প্রমাণিত হলে তো হাতও কাটা হয়। তো সেই বিধান তাহলে বাংলাদেশে আপনি চালু করেন। জিনা করলে প্রমাণিত হলে তার শিরোচ্ছেদ করা হয়, তো সেটা তো বাংলাদেশে নাই, তো সেটা চালু করার কথা তো আপনি বলতে পারেন। আপনি শুধু এইটা টানলেন আর ওইগুলো টানলেন না, এটা কি হয়? এটা হয় না। এরপরে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উপদেষ্টা নাহিদের সাথে আপনিও কি একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।